রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী ঘোষণা করেছে যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নতুন কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী ঘোষণা করেছে যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়, লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর দিকে কোনো জাহাজকে এগিয়ে না আসার জন্য সতর্ক করা হচ্ছে এবং নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিবৃতিতে ইসরায়েলকে জায়নিস্ট শাসন হিসেবে উল্লেখ করে তাদের কর্মকাণ্ডকে অপরাধ আখ্যা দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি কার্যকরে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এই ঘোষণার পর আন্তর্জাতিক নৌ চলাচল বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির উপর বিশ্বব্যাপী নজর রাখা হচ্ছে, কারণ হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনায় অংশ নিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে। মিনাভ 168 নামের এই প্রতিনিধি দলটি রোববার ভোরে জুরিখে পৌঁছায়। গত 28 ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাভ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত শিশুদের স্মরণে এ নামকরণ করা হয়েছে। গালিবফের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয়ের উপপ্রধান আলী বাখেরি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মাতি, তেল মন্ত্রণালয়ের এক উপমন্ত্রী সহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। জুরিখে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কালিবফ বলেন, মিনাবের নিরীহ স্কুল শিশু ও ইরানের শহীদরা প্রতিনিধি দলের সব কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বলে তিনি বিশ্বাস করেন। মূলত শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক আলোচনা হওয়ার কথা ছিল। তবে 18 জুন ভোরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল প্রক্রিয়ায় সরাসরি উপস্থিতি ছাড়াই ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পর নির্ধারিত সফরটি বাতিল করা হয়। পরে নতুন করে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, চূড়ান্ত আলোচনা 5টি শর্ত বাস্তবায়নের উপর নির্ভরশীল এবং সমঝোতা স্মারকের স্থায়িত্ব পুরোপুরি অপর পক্ষের আচরণের উপর নির্ভর করবে। ফলে সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া এই নতুন দফার আলোচনা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের অধীনে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ইরান কর্তৃক হরমুজ প্রণালী পুনরায় সীমিত বা বন্ধ ঘোষণার পর দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নতুন কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিলেও বাস্তবে সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের কিছু দখলকৃত অবস্থান থেকে সম্পূর্ণভাবে সরে যায়নি বলে দাবি করা হয়েছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে দখলদার বাহিনীর ওপর ভারী ক্ষয়ক্ষতির দাবি করেছে, যদিও স্বাধীনভাবে এই দাবিগুলো যাচাই করা হয়নি। ইরান ঘোষণা করেছে যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে এবং যুক্তরাষ্ট্র MOU-তে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত না করে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে না।
বিশ্লেষকদের মতে এই ধরনের পরস্পর সম্পর্কিত সামরিক ও কূটনৈতিক পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং আন্তর্জাতিক জ্বালানি পরিবহন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে আস্থার সংকটকে গভীরতর করেছে। ফলে বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা হ্রাসের চেষ্টা চলছে। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান এখনো বেশ কঠোর ও অনড় বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। বিশ্বের পরাশক্তিগুলোর ক্ষমতা থাকলেও তা একটি নির্দিষ্ট সীমা রয়েছে, এমন মন্তব্য ঘিরে সাম্প্রতিক এক বিশ্লেষণে আফগানিস্তান, ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্লেষণে বলা হয়, শীতল যুদ্ধকালীন সময় থেকে কিছু রাজনৈতিক নেতা মনে করতেন যে প্রকৃত ও অসীম ক্ষমতার অধিকার একমাত্র আল্লাহর। ইতিহাসে আফগানিস্তান বারবার বড় শক্তিগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র পর্যন্ত সবাই সেখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রত্যাহার করলেও তার বৈশ্বিক শক্তি উল্লেখযোগ্যভাবে কমেনি। লেখায় যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধ ও ইরান নীতিকে অযৌক্তিক সংঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানকে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যহীন বলে বর্ণনা করা হয়। এতে দাবি করা হয়, ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন ইসরায়েলকে আঞ্চলিকভাবে আরও আগ্রাসী অবস্থানে নিয়ে গেছে। বিশ্লেষণ অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়ালেও ইরানকে কৌশলগতভাবে দুর্বল করতে ব্যর্থ হয়েছে, বরং অভ্যন্তরীণ জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় সংহতি আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়। এতে আরও বলা হয়, যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে মত পার্থক্য বাড়াতে পারে এবং পশ্চিমা জনমত ইসরায়েল থেকে কিছুটা দূরে সরে যেতে পারে। একই সঙ্গে চীন ও রাশিয়ার পরোক্ষ অবস্থান ইরানের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে বলে উল্লেখ করা হয়। সবশেষে তুরস্কের ভূমিকা তুলে ধরে বলা হয়, আঙ্কারার সক্রিয় কূটনীতি সংঘাত বিস্তার রোধে সহায়ক হয়েছে এবং আঞ্চলিক কূটনীতিতে তুরস্কের অবস্থান আরও দৃঢ় করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবে রবিবার সুইজারল্যান্ডে টেকনিক্যাল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় পাকিস্তানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান সৈয়দ আসিম মনির অংশ নিচ্ছেন। এই আলোচনাটি ইসলামাবাদ সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ হিসেবে আয়োজন করা হচ্ছে, যেখানে পূর্বে হওয়া বোঝাপড়াকে বাস্তবায়নের লক্ষ্যে টেকনিক্যাল পর্যায়ের সংলাপ এগিয়ে নেওয়া হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান এবং কাতারের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছেন। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক এলাকায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ইরানের পক্ষ থেকেও একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই বলেছেন, তাদের লক্ষ্য হবে সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত অঙ্গীকারগুলোর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তার সব দায়িত্ব ও প্রতিশ্রুতি পালন করেছে এবং এখন অন্য পক্ষগুলোর একইভাবে তাদের অঙ্গীকার রক্ষা করা উচিত। বাখাই সতর্ক করে বলেন, যদি চুক্তির শর্তগুলো বাস্তবায়ন না হয় তাহলে পুরো সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে এবং পরিস্থিতি অনুযায়ী ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে প্রতিনিধি দলে রয়েছেন সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা আলী বাকেরি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মতি, কাজেম গরিবাবাদী এবং মুখপাত্র ইসমাইল বাখাই সহ একাধিক শীর্ষ কর্মকর্তা। এই বৈঠককে আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে উত্তেজনা প্রশমন ও পারস্পরিক বোঝাপড়া এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স রোববার সুইজারল্যান্ডে পৌঁছেছেন, যেখানে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের স্থায়ী অবসান এবং বৃহত্তর সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। উভয় দেশ 60 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও হরমুজ প্রণালী নিয়ে নতুন বিরোধ আলোচনার আগে উত্তেজনা বাড়িয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, লেবাননে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং এর প্রতিক্রিয়ায় হরমুজ
হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে শনিবার 55টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে প্রণালী অতিক্রম করেছে এবং 1,70,00,000 ব্যারেলেরও বেশি তেল বিশ্ববাজারের উদ্দেশ্যে পরিবাহিত হয়েছে। মার্কিন কর্মকর্তারা নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সুইজারল্যান্ডে পৌঁছানোর আগে ভান্স বলেন, পারমাণবিক ইস্যু ও লেবানন যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি অর্জনের ব্যাপারে তিনি আশাবাদী এবং আলোচনা কয়েকদিন ধরে চলতে পারে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, নিরাপত্তা, জ্বালানি ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও আলোচনায় অংশ নিয়েছেন এবং কাতারের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকায় স্থায়ী সমঝোতার পথে বড় বাধা তৈরি হয়েছে। তবুও ওয়াশিংটন ও তেহরান সাময়িক যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদী চুক্তিতে রূপ দেওয়ার ব্যাপারে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। ইসরায়েলের বিমান হামলায় লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও 7 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। শনিবার সংঘটিত হামলার পর রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম বেগা অঞ্চলের সাহমার এবং দক্ষিণাঞ্চলের আল রাশিদি এলাকায় এই হামলা চালানো হয়। নিহতদের পরিচয় কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে 4,057 জন নিহত এবং 12,121 জন আহত হয়েছেন। শুধু শুক্রবারই দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় 83 জন নিহত এবং 141 জন আহত হন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল একাধিকবার লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এদিকে ইরান 18 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধারার কথা উল্লেখ করে বলেছে, ওই ধারায় লেবানন সহ সব ফ্রন্টে শত্রুতা বন্ধ রাখার বাধ্যবাধকতা রয়েছে। তেহরান শুক্রবার সতর্ক করে জানায়, যুদ্ধবিরতির এই শর্ত লঙ্ঘিত হলে তার দায়ভার ওয়াশিংটনের ওপর বর্তাবে এবং এর পরিণতি ভোগ করতে হবে। বিশ্লেষকদের মতে লেবাননে অব্যাহত হামলা কেবল ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনারই নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতাকেও নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা ও যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানি বিশ্লেষক জাভেদ রানা বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া ইরানের জন্য কৌশলগতভাবে ক্ষতিকর হতে পারে। তার মতে, ইসরায়েল আগ্রাসন বন্ধের আগে হরমুজ প্রণালী চালু করা হলে তেহরান গুরুত্বপূর্ণ চাপ প্রয়োগের একটি উপায় হারাবে এবং চলমান কূটনৈতিক প্রক্রিয়াও স্থবির হয়ে পড়তে পারে। মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ রানা বলেন, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রথম ধারা লেবানন সহ সব ফ্রন্টে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা সেই চুক্তির ভাষা ও উদ্দেশ্য উভয়েরই পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন। তার মতে, ইসরায়েল শুরু থেকে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আলোচনায় অগ্রগতি দেখা দিলেই তেল আবিব নতুন করে সামরিক পদক্ষেপ নেয়, যা উত্তেজনা বাড়িয়ে দেয়। তিনি দাবি করেন, বৈরুতে হামলার পর ইরান প্রথমবারের মতো উত্তর ইসরায়েলে হামলা চালিয়ে হিজবুল্লাহকে রক্ষায় সরাসরি অবস্থান নেয় এবং এর মাধ্যমে একটি নতুন কৌশলগত সমীকরণ প্রতিষ্ঠিত হয়। রানা বলেন, সমঝোতা চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে ইরান শুধু সামরিক শক্তি হিসেবে নয়, মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিতেও পরিণত হবে। তার দাবি, এই পরিস্থিতি ইসরায়েলের আঞ্চলিক সম্প্রসারণবাদী নীতির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, অতীতে স্বাক্ষরিত বিভিন্ন যুদ্ধবিরতি চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি এবং কেবল সামরিক প্রতিরোধী ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে পারে। পাকিস্তানি এই বিশ্লেষক মনে করেন, হরমুজ প্রণালী বন্ধ রাখার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে ওয়াশিংটনকে তার প্রতিশ্রুতির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় তেহরানও সমঝোতার নিজস্ব অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য থাকবে না। তিনি দাবি করেন, চলমান সংঘাতের ফলে লেবাননে 12 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং 75,000-এর বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। পাশাপাশি কৃষি জমি ধ্বংস ও অগম্য হয়ে পড়ায় বহু কৃষক জীবিকা হারিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সেনেটর সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গে বৈঠক করেছেন। এর আগে পাকিস্তানি প্রতিনিধি দল উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করে। বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুদ্ধবিরতি চুক্তি ও সংঘাতের অবসান নিশ্চিত করতে পাকিস্তানের গঠনমূলক, দায়িত্বশীল ও ভ্রাতৃসুলভ ভূমিকার প্রশংসা করেন এবং কূটনৈতিক প্রচেষ্টায় ইসলামাবাদের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ সহ সব ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কৃষি, শিল্প, খনি ও বাণিজ্য এবং অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাবে বলে উভয় পক্ষ সম্মত হয়। অপরদিকে মহসিন নাকভি যুদ্ধবিরতি ও সংঘাতের অবসানকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনির কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা সায়েদ মুস্তফা খামেনির দূরদর্শী ভূমিকারও প্রশংসা করেন। নাকভি বলেন, তেহরান ও ইসলামাবাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে পাকিস্তান বদ্ধপরিকর এবং বিশেষ ম্যান্ডেট নিয়ে নতুন পাকিস্তানি রাষ্ট্রদূত শিগগিরই তেহরানের দায়িত্ব গ্রহণ করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, এই সফর ইরান যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে ইসলামাবাদের চলমান মধ্যস্থতা প্রচেষ্টারই ধারাবাহিকতা। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার ইরান সফর করা নাকভি এবারও স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে পৃথক বৈঠক করবেন। বুধবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের পর পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় শনিবার দক্ষিণ লেবাননে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 28 জনে পৌঁছেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে এই হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়ে, টাইর এবং সাইদা অঞ্চলে একাধিকবার বিমান হামলা চালায়। সাইদার কানরিত শহরে চালানো এক হামলায় অন্তত 7 জন নিহত এবং আরও 13 জন আহত হন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, নাবাতিয়ে এলাকায় ইসরায়েলি হামলায় 16 জন নিহত হয়েছেন। অন্যদিকে টাইর জেলার বারিশ শহরে একটি বাড়িতে হামলায় একই পরিবারের 4 সদস্য নিহত হন, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। পূর্বাঞ্চলের সুইমুর শহরেও পৃথক হামলায় একজনের মৃত্যু হয়েছে। সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধারকারী দল 47 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং 16টি মরদেহ ও 12 জন আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। লেবাননের সরকারি হিসাব অনুযায়ী 2রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত 3,980 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 12,000-এরও বেশি এবং বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি বাসিন্দা। এর আগে শুক্রবার ইসরায়েলের চ্যানেল 12 এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বিকাল 4টা থেকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই তথ্য আনাতুলুকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হিজবুল্লাহ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণার পরও নতুন করে প্রাণহানির ঘটনা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর সংঘাত প্রশমনের আশা তৈরি হলেও দক্ষিণ লেবাননে অব্যাহত হামলা সেই আশাকে প্রশ্নের মুখে ফেলেছে। প্রায় অর্ধ শতাব্দী ধরে চলা শত্রুতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং প্রক্সি সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ঘোষণা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্ক ছিল বৈরিতাপূর্ণ এবং একাধিক সংকট ও উত্তেজনার মধ্য দিয়ে তা পরিচালিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক এই কূটনৈতিক অগ্রগতি শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতার ইঙ্গিতই বহন করছে না, বরং এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সর্বোচ্চ চাপ, কৌশলের সীমাবদ্ধতাকেও স্পষ্টভাবে তুলে ধরছে। 4 দশকের বেশি সময় ধরে ওয়াশিংটন বিভিন্ন উপায়ে তেহরানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক পরিসরে বিচ্ছিন্ন করার উদ্যোগ, গোপন নাশকতা, সাইবার যুদ্ধ, লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড এবং সামরিক হামলার হুমকি সবকিছুই ব্যবহার করা হয়েছে।
লক্ষ্য ছিল একটাই, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে তার স্বাধীন পররাষ্ট্র নীতি থেকে সরিয়ে আনা, প্রতিরক্ষা সক্ষমতা সীমিত করা এবং আঞ্চলিক প্রভাব কমিয়ে দেয়া। কিন্তু প্রায় ৪৭ বছর পরও বাস্তবতা দেখাচ্ছে যে যুক্তরাষ্ট্র তার কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হয়েছে। বিশ্বের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েও ইরান তার রাজনৈতিক স্বাধীনতা ধরে রাখতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, দেশটি শিল্প, প্রযুক্তি এবং সামরিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সক্ষমতা তৈরি করেছে এবং ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেন সহ বিস্তৃত অঞ্চলে তার প্রভাব বজায় রেখেছে। এমন পরিস্থিতিতে আলোচনাধীন এই সমঝোতা মূলত একটি নতুন বাস্তবতার প্রতিফলন। বিভিন্ন আন্তর্জাতিক ও ইরানি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সম্ভাব্য চুক্তিতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিত, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করা, নৌ অবরোধ ধীরে ধীরে প্রত্যাহার এবং ইরানের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা শক্তিগুলো ইরানকে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে যাকে আন্তর্জাতিক চাপের মাধ্যমে বাধ্য করা সম্ভব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র নিজেই তেহরানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ক্ষেত্রে ইরানকে একটি অপরিহার্য শক্তি হিসেবে স্বীকার করে নিয়েছে। এই চুক্তির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক সম্ভবত সেই বিষয়গুলো যেগুলো আলোচনার বাইরে রাখা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তির প্রতি তার সমর্থন আলোচনার এজেন্ডা থেকে বাদ দেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বহু বছর ধরে ইসরায়েল এবং মার্কিন রাজনৈতিক মহলের প্রভাবশালী অংশ দাবি করে আসছিল যে ইরানের সঙ্গে যে কোনো সমঝোতার শর্ত হিসেবে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং হিজবুল্লাহ, হামাস কিংবা অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। কিন্তু এসব বিষয়ে আলোচনার বাইরে রাখা প্রমাণ করে যে বাস্তব পরিস্থিতি শেষ পর্যন্ত আলোচনাকারীদের স্বীকার করতে বাধ্য করেছে যে এই দাবিগুলো কার্যত অর্জন করা সম্ভব নয়। লেবাননের প্রশ্নটি এখানে বিশেষ গুরুত্ব বহন করে। ইরানি সূত্রগুলো দাবি করছে চুক্তির আগে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা, সীমান্তবর্তী এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবরোধ প্রত্যাহারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে লেবানন সম্পর্কিত কোনো শর্তকে ইসরায়েল বাধ্যতামূলক হিসেবে বিবেচনা করবে না। এই প্রতিক্রিয়া শুধু একটি কূটনৈতিক মতপার্থক্য নয়, বরং এটি ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্য নীতির সব প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ এখন আর পুরোপুরি এক নয়। বহু দশক ধরে ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতিকে কার্যত তেল আবিবের নিরাপত্তা অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত করা হয়েছে। কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র তার বৃহত্তর কৌশলগত স্বার্থের আলোকে কিছু ক্ষেত্রে ভিন্ন পথ অনুসরণ করতে আগ্রহী। হরমুজ প্রণালীর বিষয়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। বহু বছর ধরে পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম প্রধান যুক্তি ছিল আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক আলোচনায় এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উপসাগরের নিরাপত্তা ব্যবস্থায় ইরান এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যে সরাসরি সমন্বয় প্রতিষ্ঠার বিষয়ে চিন্তা করা হচ্ছে। এর অর্থ হল যুক্তরাষ্ট্র কার্যত স্বীকার করেছে যে উপসাগরের নিরাপত্তা ব্যবস্থায় ইরানের কেন্দ্রীয় ভূমিকা রয়েছে এবং তাকে উপেক্ষা করে কোনো স্থায়ী নিরাপত্তা কাঠামো তৈরি করা সম্ভব নয়। অবশ্যই এর অর্থ এই নয় যে দুই দেশের মধ্যে সব ধরনের বিরোধ শেষ হয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো এবং এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য বিদ্যমান। এছাড়া দুই দেশের সম্পর্কের ইতিহাস গভীর অবিশ্বাসে পরিপূর্ণ। অতীতে বিভিন্ন চুক্তি বাস্তবায়নের আগেই ভেঙে পড়েছে অথবা একতরফাভাবে বাতিল করা হয়েছে। ফলে বর্তমান সমঝোতাও পারস্পরিক সন্দেহের পরিবেশে এগিয়ে যাচ্ছে। তবুও এর রাজনৈতিক তাৎপর্যকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রকৃতপক্ষে কয়েক দশকের নিষেধাজ্ঞা ও চাপের পরও যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে কৌশলগত আত্মসমর্পণ আদায় করতে পারেনি, বরং এখন তাকে এমন একটি দেশের সঙ্গে আলোচনা করতে হচ্ছে যে দেশ নিজের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং আঞ্চলিক জোটগুলো অক্ষুণ্ণ রেখেই আলোচনার টেবিলে উপস্থিত হয়েছে। এটি শুধু ইরানের জন্য একটি কূটনৈতিক অর্জন নয়, বরং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের প্রতিফলন। শীতল যুদ্ধ পরবর্তী সময়ে
যুক্তরাষ্ট্র নিজেকে একমাত্র বৈশ্বিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিল এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি মূলত ওয়াশিংটনের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীন, রাশিয়া এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান আন্তর্জাতিক ব্যবস্থাকে বহুমাত্রিক করে তুলেছে। এই পরিবর্তিত বাস্তবতায় একক আধিপত্যের যুগ ক্রমেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা তাই শুধু একটি পারমাণবিক বা অর্থনৈতিক চুক্তি নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য গঠনের প্রতীকও হতে পারে। এই বাস্তবতা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতের মধ্যপ্রাচ্য আর এককভাবে ওয়াশিংটনের সিদ্ধান্তে পরিচালিত হবে না, বরং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সবচেয়ে বড় বিষয় হলো প্রায় 5 দশকের সংঘাতের পর যুক্তরাষ্ট্র এমন এক বাস্তবতাকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যা দীর্ঘদিন ধরে ঘটনা প্রবাহের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছিল। অর্থাৎ সামরিক শক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের মাধ্যমে সবসময় কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব নয়। আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা শেষ পর্যন্ত শক্তির ভারসাম্য, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক বাস্তবতার উপর নির্ভর করে। সেই অর্থে বর্তমান সমঝোতা হয়তো একটি নতুন যুগের সূচনা, যেখানে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে একক আধিপত্যের পরিবর্তে বহু শক্তির অংশগ্রহণ এবং পারস্পরিক সমঝোতা ক্রমশ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ইতিহাস হয়তো এই মুহূর্তটিকে এমন একটি সময় হিসাবে স্মরণ করবে যখন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উপলব্ধি করতে শুরু করেছিল যে মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্যের যুগ ধীরে ধীরে সমাপ্তির পথে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।